আসসালামু আলাইকুম সবাইকে। ষষ্ঠ থেকে দশম অর্থাৎ একদম এসএসসি লেভেলের জান্ডা বাচ্চারা আছো। তোমরা সকলেই জানো যে আমার পেজে কিউটাইফ এবং ইউটিউব চ্যানেলে কি তোমাদের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নেওয়া আমি শুরু করেছি এবং তারই উদ্যোগে ক্লাস 6 এর দুটি ক্লাস শেষ হয়ে গিয়েছে, ক্লাস 7 এর একটি ক্লাস শেষ হয়ে গিয়েছে এবং ক্লাস 7 এর পরবর্তী যে ক্লাসটা আজকে নিয়ে কি আসলাম। এবং আমি তোমাদেরকে বলেছি যে দুটি দুটি মানে প্রতি ক্লাসে দুটি দুটি চ্যাপ্টার করে শেষ করে আবার আমি রাউন্ড দিব, যে 6 এর 7 এর 8 এর 9 এর দুইটা, তারপর আবার আমি 6 এর কাছে আসবো। সো তারই লক্ষ্যে আজকে আমরা সপ্তম শ্রেণীর, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, অর্থাৎ ক্লাস 7 এর আমরা 2 নম্বর চ্যাপ্টার যেটা আর কি পড়বো, মানে দ্বিতীয় চ্যাপ্টার আর কি। এটা বলতে যে অধ্যায় 2 ওইটা না, মানে অধ্যায়টা হচ্ছে কিন্তু 8, কিন্তু মানে আগে যেমন পড়েছি অধ্যায় 3, আজকে আমরা কি করবো অধ্যায় 8টা পড়বো। এখন তোমাদেরকে আমি সবসময় বলি যেগুলো ছোট ছোট চ্যাপ্টার সেগুলো কিন্তু তোমাদেরকে আগে পড়িয়ে দেওয়ার আমি চেষ্টা করছি, কারণ এগুলো হচ্ছে কি খুব সহজে তুমি বুঝে ফেলতে পারবা। আর যেগুলো বড় বড় চ্যাপ্টার সেগুলো পার্ট 1 2 3 আকারে কি তোমাকে ভাগ ভাগ করে আমি পড়িয়ে দিব। তো চলো আজকে আমাদের যে চ্যাপ্টারটা আছে অধ্যায় 8 বাংলাদেশের সামাজিক সমস্যা আমরা দেখে ফেলি। বাংলাদেশের সমাজ জীবনে নানা রকম সমস্যা রয়েছে। আচ্ছা, এর মধ্যে কয়েকটি হলো দারিদ্র্য, জনসংখ্যাস্ফীতি, নিরক্ষরতা, কুসংস্কার, যৌতুক প্রথা, বাল্যবিবাহ। বাল্যবিবাহটা কি? অল্প বয়সেই যে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার ব্যাপারটা, অনেক সময় ছেলেদেরকেও কি দিয়ে দেওয়া হয়। যৌতুক প্রথা মানে কি? মানে যখন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে তখন মানে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে বা ছেলে পক্ষ খুশি মেয়ে পক্ষকে, মানে এই যে বিষয়টা যে দেয় আদান প্রদানের যেটা ব্যাপার, টাকা পয়সা থেকে শুরু করে অনেক কিছু, এটাকে কি বলা হয়? যৌতুক বলা হয়, যেটা একদম বাংলাদেশে নিষিদ্ধ। কুসংস্কার, কুসংস্কার মানে কি? যেটা অনেক সময় বলে যে এখন তোমার নখ কাটলে তোমার ক্ষতি হবে, কাঁচা জিনিস হ্যান করলে তেন হবে, মানে বিভিন্ন কথাবার্তা আমরা বলি না গ্রামে প্রচলিত, সেগুলোকে কুসংস্কার বলা হয়। নিরক্ষরতা মানে কি? মানে অক্ষরতার অভাব বা শিক্ষার অভাব। জনসংখ্যাস্ফীতি মানে কি? জনসংখ্যা বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, বেড়ে যাওয়া। এবং দারিদ্র মানে দরিদ্রতা, বুঝতেই পারছো, অভাব অনটন। এইসব সামাজিক সমস্যা হচ্ছে ব্যক্তি ও সমাজের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। আচ্ছা, এই ধরনের সামাজিক সমস্যার ফলে দেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, স্বাভাবিক। এসব সমস্যা প্রতিরোধ ও প্রতিকার প্রয়োজন, এই জন্য জনগণকে সচেতন হতে হবে। আচ্ছা, এখন আমরা পাঠ 1-এ চলে যাই, যৌতুকের ধারণা, কারণ ও প্রভাব। ঠিক আছে, আমাদের দেশে নানা সামাজিক সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে কি যৌতুক প্রথা। এদেশে বিবাহ সংক্রান্ত আইনে যৌতুক আদান প্রদান একদম নিষিদ্ধ। তবু অধিকাংশ বিয়েতে বরপক্ষ কনে পক্ষের কাছ থেকে যৌতুক গ্রহণ করে থাকে। বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে, একটু আগে যেটা বললাম, যে অর্থ বা সম্পত্তি দাবি করে গ্রহণ করে তাকে কি বলা হয়? যৌতুক বলা হয়। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, 1 নম্বর একটা প্রশ্ন, যে যৌতুক কি বা যৌতুক কাকে বলে, প্রশ্নটা এটা কিন্তু আসতে পারে। যে কি বললো, যে বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে ও গ্রহণ করে তাকে কি বলা হয়? যৌতুক বলা হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় সব ক্ষেত্রে বর পক্ষ কোনো পক্ষের কাছ থেকে কি যৌতুক আদায় করার চেষ্টা করে বা দাবি করে। এটি একটি সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে, ঠিক আছে, এটাকে একটা সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে। আচ্ছা, যৌতুক একটি প্রাচীন প্রথা। তাহলে প্রশ্ন আসতে পারে যৌতুক একটি কেমন প্রথা বা প্রাচীন প্রথা কোনটি? যৌতুক। হ্যাঁ, প্রাচীন চীনে বিয়ের পর কনে স্বামীর ঘরে যৌতুক সঙ্গে নিয়ে যেত। আছে, তাহলে শুরু হয় কোথায়? প্রাচীন চীনে, চীন থেকে শুরু হয়। অ্যাথেন্সেও, মানে গ্রিস, গ্রিসের রাজধানী কি? অ্যাথেন্স। তো এই যে অ্যাথেন্স, গ্রিসের বিভিন্ন বিয়েতেও বিয়ের পর কনে স্বামীর ঘরে কি নিয়ে যেত? অর্থ সম্পদ। সেখানে যৌতুক গ্রহণকে সামাজিক মর্যাদা হিসেবে দেখা হতো, কিন্তু যেটা যেটা কি একদম নিষিদ্ধ, যেটা কোনো ভিত্তি নাই, মূল্য নাই, ঠিক আছে, একটা ভিত্তিহীন মূল্যহীন একটা কাজ, কিন্তু তারা এটাকে সামাজিক মর্যাদা হিসেবে দেখতো। বর্তমানে বাংলাদেশের যৌতুক হচ্ছে বিয়ের সময় বরকে প্রদত্ত অর্থ সম্পত্তি, নানা ধরনের মূল্যবান আসবাব ও সরঞ্জাম, যেটাকে দেওয়া হয়। তবে বাংলাদেশের বিবাহ আইনে যৌতুক দেওয়া নেওয়া দুটোই নিষিদ্ধ। তাহলে দেওয়াও নিষিদ্ধ, নেওয়াও কি নিষিদ্ধ। বাংলাদেশের যৌতুক প্রথা একটি মারাত্মক সামাজিক সমস্যা। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোনটি বাংলাদেশের একটি মারাত্মক সামাজিক সমস্যা? সেটা হচ্ছে কি যৌতুক প্রথা। এর পেছনে রয়েছে নানা কারণ, তবে দারিদ্র্যের কারণেই এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। দারিদ্র্যের কারণে বর পক্ষ কনে পক্ষের কাছে অর্থ সম্পদ দাবি করে কনের পিতার অর্থ সম্পদ ব্যবহার করে বর প্রতিষ্ঠা লাভ করতে চায়। বাংলাদেশে অনেক সম্পদশালী মানুষ তাদের কন্যার বিয়েতে বিপুল অঙ্কের যৌতুক দেয়। ধনী পিতামাতার ধারণা যৌতুকের কারণে তাদের কন্যা স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকবে। বাট বিষয়টা এরকম না। কেবল দারিদ্র না, পুরুষ হিসেবে সমাজে জন্মগ্রহণ করে সমাজের শ্রেয় বলে বিবেচিত হওয়া কিংবা নারী হিসেবে জন্মানো মানে কম সমানে বলে গণ্য হওয়া যৌতুক প্রথা অন্যতম কারণ হিসেবে ধরা হয়। কিন্তু বর্তমানে আমাদের দেশের কথা বলি বা ওয়ার্ল্ডের, কিন্তু নারী পুরুষকে সমান অধিকার বিবেচনা করা হয়। যে কোনো কিছু মানে মতাদর্শের একটা ভিন্নতা থাকতে পারে বা হচ্ছে কি একটা পার্থক্য থাকতে পারে, সো দুইজনের সাথে কথা বলে কি বিষয়টা ডিসকাস করে যে কোনো কিছু করা উচিত। আচ্ছা, তারপর এটা নারীর মর্যাদাকে অবনমিত করে, মানে নিচে করে আর কি, নিচু করে। সেজন্য এই মনোভাব দূর করতে হবে। সমাজে এই মনোভাব দূর না হলে যৌতুক কেবল আইন দিয়ে বন্ধ করা যাবে না। এ কারণেই যৌতুক প্রথা সমাজে গভীরে বাসা বেঁধেছে। আমাদের দেশে যৌতুক নিরোধের জন্য বিভিন্ন আইন রয়েছে। অনেক ক্ষেত্রে এ বিষয়ে না জানার কারণে যৌতুক প্রথা সমাজে স্থায়ী রূপ লাভ করেছে এবং গ্রামাঞ্চলে এটা এখনো দেখা যায়। অনেক সময় এই আইনের যথাযথ প্রয়োগ না হয়ে যৌতুক সমস্যা কি বেড়েই চলছে।
ওকে, বাংলাদেশের সকল সমাজেই যৌতুক প্রথার কম বেশি প্রচলন রয়েছে। যৌতুকের প্রভাবে সমাজ জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়, স্বাভাবিক। বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কি? যৌতুক। তাহলে প্রশ্ন আসতে পারে যে বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কি? সেটা হচ্ছে কি যৌতুক। যৌতুকের কারণে স্বামী স্ত্রীর সংসারে স্ত্রীকে কি নিগ্রহ ভোগ করতে হয়, মানে মার বা হচ্ছে অত্যাচার, সেগুলো কি সহ্য করতে হয়। যৌতুকের দাবি পূরণ করতে না পারলে অনেক ক্ষেত্রে স্ত্রীকে সংসার ছাড়তে বাধ্য হয়, ছাড়াছাড়ি হয়ে যায়, বিবাহ বিচ্ছেদও কি হয়ে থাকে। যৌতুকের কারণে বিবাহ বিচ্ছেদ, যেটা বললাম যে কখনো কখনো কি স্ত্রীর প্রাণহানির ঘটনাও কি ঘটে। যৌতুকের জন্য বিয়ের পর দাম্পত্য কলহ, নির্যাতন, স্ত্রী হত্যার মতো ঘটনা ঘটছে। সমাজে দারিদ্র্য, দুর্নীতি, অপরাধ প্রবণতা, বাল্যবিবাহ, বহুবিবাহের মূলে রয়েছে এই যৌতুক সমস্যা। আমাদের মনে রাখা প্রয়োজন যে যৌতুক দেওয়া না দুটি কি সমান অপরাধ। ওকে, তারপর 2 নম্বর, যেটা পাঠ 2, যৌতুক নিরোধ আইন, এটা সম্পর্কে আমরা একটু জানি। যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশ 1980 সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে। তাহলে বলা যেতে পারে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে কত সালে? 1980 সালে। এই আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা 5,000 টাকা অর্থদণ্ড হতে পারে। অথবা যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কনে বা বরের পিতামাতা বা অভিভাবকের নিকট যৌতুক দাবি করে, তবে সে ক্ষেত্রে অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে। বিচারক অপরাধীকে একসঙ্গে উভয় দণ্ড দিতে পারেন। যৌতুক আদান প্রদানে সহায়তাকারী কি একই শাস্তি পাবে, মানে যে সহায়তা করবে বা হেল্প করবে তাকেও কি সেম শাস্তি দেওয়া হবে। 1986 সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে কত সালে? 1986 সালে। সংশোধিত আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে অপরাধী সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, 1 বছর অথবা সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড তাকে ভোগ করতে হবে। 1983 সালে নারী ও শিশু নির্যাতন দমনের আইনের বিধান অনুযায়ী যৌতুকের কারণে নির্যাতন করে নারীর মৃত্যু ঘটালে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে অপরাধীকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড কি এবং সাথে অর্থদণ্ডেও দণ্ডিত করা হতে পারে। নারীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ও যৌতুক গ্রহণের জন্য কি কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে। তাহলে কি নারীকে কি তার ইচ্ছার বিরুদ্ধে, মানে জোর করে কি বিয়ে দেওয়া যাবে না, তাকে বিয়ে দেওয়া যাবে না। নারীর অবশ্যই কি মতামত নিয়ে কাজটা করতে হবে, যেটা কিন্তু করে না। গ্রামাঞ্চল সহ শহরাঞ্চল অনেক জায়গায় যে মেয়েকে কি জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, মেয়ের কোনটা ভালো কোনটা খারাপ সেটা চিন্তা না করে। যৌতুক প্রথা বাংলাদেশের পরিবার ও সমাজ জীবনে ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে। এ প্রথার কুফল থেকে মুক্ত হতে হলে আমাদের সচেতন হতে হবে। যৌতুক প্রতিরোধ করার জন্য প্রথমেই সচেতন করতে হবে পরিবারকে। যৌতুক দেওয়া নেওয়া থেকে নিজেদেরকে কি বিরত থাকতে হবে। পরিবারে কন্যা সন্তান সহ সবাইকে উচ্চতর শিক্ষা গ্রহণে কি উদ্বুদ্ধ করা দরকার। তারা আত্মনির্ভরশীল হলে যৌতুকের অভিশাপ থেকে কি তাদের আহ তারা কি মুক্ত পেয়ে যাবে বা তাদেরকে স্পর্শ করতে পারবে। এই জন্য কি যে নারী সন্তানকে বা মেয়ে সন্তানকে যে মানে নেগলেক্ট করা, এই বিষয়টা বন্ধ করতে হবে। কি করতে হবে? তার পরিবর্তে তাকেও সুশিক্ষিত করতে হবে। কারণ একটা মেয়ে যখন পড়াশোনা করে তার স্বামীর বাড়িতে যাবে, তখন তাকে একটা কথা বলার আগেও সেই মানুষগুলো কয়েকবার চিন্তা করে নিবে। সো এই জন্য নারীকেও কি মানে সুশিক্ষিত করা প্রয়োজন। আচ্ছা, 3, যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন। যৌতুকের হাত থেকে মুক্তি পেতে হলে পরিবারের সঙ্গে সবাইকে সচেতন হতে হবে। এই জন্য যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সামাজিক আন্দোলন হচ্ছে সংগঠিত সামাজিক প্রতিরোধ। তাহলে প্রশ্ন আসতে পারে যে সামাজিক আন্দোলন কি এক কথায়? তাহলে কি সামাজিক আন্দোলন হচ্ছে সংগঠিত সামাজিক প্রতিরোধ। তাহলে একটা প্রশ্ন যে সামাজিক আন্দোলন কি? প্রশ্নটা কি যে সামাজিক আন্দোলন কি? ওকে, তারপর অশিক্ষা, দারিদ্র, নারী নির্যাতন ও নারী অপহরণ, এসব ঘটনা আমাদের চারপাশে প্রতিদিন ঘটে চলছে। এসব ঘটনার অধিকাংশের পেছনে রয়েছে যৌতুকের দাবি। আমাদের প্রতিবেশী এবং পাড়া মহল্লা বা গ্রামের মানুষকে যৌতুকের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। এই কুপ্রথা প্রতিরোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাতে হবে। সমাজের সব মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে যৌতুক বিরোধী মনোভাব ও সচেতনতা। আচ্ছা, বাল্য বিবাহের ধারণা ও কারণ, এটা হচ্ছে কি পাঠ 4। বাল্য বিবাহ কি? অল্প বয়সে যে বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতাটা। বাল্য বিবাহ বলতে বোঝায় যে বিয়েতে বর ও কনে উভয় শিশু বা বর ও কনের মধ্যে যে কোনো একজন কি শিশু। ছেলে মেয়েদের মধ্যে বাল্যাবস্থা বা শিশু কিশোরকালে বিয়ের ঘটনা ঘটে বলে কি একে বাল্য বিবাহ বলা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে বাল্য বিবাহ কি? একটা প্রশ্ন। এটা আরেকটা প্রশ্ন যে বাল্য বিবাহ কি, এটাও কিন্তু কি প্রশ্ন আসতে পারে। বাল্যবিবাহ নিরোধ আইন 1929, দ্য চাইল্ড ম্যারেজ রিস্ট্রেইন্ট অ্যাক্ট 1929, অ্যাক্ট নং 19 অফ 1929 and বাংলাদেশ অফিসিয়ালস অ্যাপ্রুভড চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট অফ 2024 অনুযায়ী শিশু বলতে 18 বছরের কম বয়সী মেয়ে এবং 21 বছরের কম বয়সের কি ছেলেকে বোঝায়। তাহলে 21 বছর নিচে সবাই কি
ছেলেগুলা সবাই শিশু এবং মেয়েরা কি 18 বছর নিচে সবাই শিশু। সুতরাং যাদের মধ্যে বিয়ে হয় তাদের মধ্যে যদি ছেলের বয়স 21 বছর এবং মেয়ের বয়স 18 বছরের কম, অর্থাৎ বিয়ের জন্য আইন অনুমোদিত বয়সের চেয়ে উভয় যদি কম বয়সী হয়, তাহলে সেই বিয়েকে বাল্য বিবাহ বলা হয়। শুধু ছেলের বয়স 21 বছরের কম বা শুধু মেয়ের বয়স 18 বছরের কম হলে সে বিয়ে বাল্য বিবাহ বলে গণ্য হবে। বাংলাদেশে বাল্য বিবাহের প্রধান কারণ হচ্ছে কি দারিদ্র। ঠিক আছে, পিতা চিন্তা করে যে দারিদ্রের হাল আমি আর ধরতে ধরতে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিই, অল্প বয়সে 14, 15, 16 বছরে কি বিয়ে দিতে চায়। কিন্তু দরিদ্র পিতা তার কন্যা সন্তানের জীবনযাপনে ব্যয়ভার বহন করতে না পেরে তার মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে। শুধু দারিদ্র্যের কারণে নয়, অনেক সময় সামাজিক নিরাপত্তার অভাবে বাল্য বিবাহের প্রবণতা দেখা দেয়। বাল্যবিবাহের পিছনে মা বাবা কিংবা দাদি নানির শখও অন্যতম কারণ। অভিভাবকরাও অনেক সময় ছোট ছেলে বা মেয়েকে জোর করে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কি তাদের বিয়ে দিয়ে কি নিজেদের শখটা তারা মেটায়। বাল্যবিবাহের আরেকটা কারণ হলো যৌতুক। যৌতুকের ক্ষেত্রে অনেক ছেলের বাবা কিশোরী কন্যাকে ঘরের বউ হিসেবে কি গ্রহণ করে। পাঠ 5 বাল্য বিবাহের প্রভাব প্রতিরোধ ও আইন। এবং এটাই এটাই শেষ পাঠ এবং এর সাথে কি চ্যাপ্টারটা কি শেষ হয়ে গেল। তাহলে কত সুন্দর, কত সহজ। এভাবে ভেঙে ভেঙে পড়লে কিন্তু সব কিন্তু একদম পানি হয়ে যাবে। বাল্য বিবাহের ফলে সমাজে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন আমাদের দেশে মেয়েদের বিয়ের ক্ষেত্রে 18, ছেলেদের ক্ষেত্রে কি 21 বছর বেঁধে দেওয়া হলেও এর পূর্বে মেয়েদের বিয়ে দিতে দেখা যায়। এক্ষেত্রে ছেলে মেয়েদের মানসিক ও শারীরিক পরিপক্কতা আসার পূর্বে তারা বাবা মা হয়ে যায়। এতে কিশোরী মেয়েটি শারীরিক পুষ্টিহীনতার শিকার হয়ে দুর্বল ও পুষ্টিহীন শিশুর জন্ম দেয়। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হারও কি বৃদ্ধি পায়। শিশু কিশোরদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষিত হলে তারা সচেতন হবে এবং বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা লাভ করবে। বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ। তাহলে বাল্য বিবাহ কি? এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। মা বাবা সহ অভিভাবকের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। তাছাড়া ছেলে মেয়ে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। একটি আত্মনির্ভরশীল জাতি বাল্য বিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে মেয়েদেরকে এই বিষয়ে অধিক সচেতন হতে হবে। বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বাল্য বিবাহ একটি কি অপরাধ। কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই অপরাধ করলে 2 বছর কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কোন অপ্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষ বাল্য বিবাহ করলে এই আইন অনুযায়ী 1 মাস কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। পিতামাতা, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তি কোনো বাল্যবিবাহ অনুষ্ঠান সম্পাদনা বা পরিচালনা করলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। সো আমরা কি খুব সহজে কি চ্যাপ্টারটা শেষ করে ফেললাম এবং আমরা কি এটা বুঝে ফেললাম। সো এইভাবে যদি সপ্তম শ্রেণীর যে ছোট বন্ধুরা আছো তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে পারো তাহলে কি তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে যে ভয়টা আছে একদম কি দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ।